আসসালামু আলাইকুম। বাজেট নিয়ে আপনার কী ভাবনা? এবছর প্রায় ৯ লাখ কোটি টাকার উপরে জাতীয় বাজেট প্রণীত হতে যাচ্ছে। আমরা যদি একটু গতবারের বাজেটটার দিকে তাকাই, গত বছর অনাদায়ী রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল ১ লাখ কোটি টাকা, যা ছিল কর ফাঁকি। খেলাপি ঋণ ছিল ২,২৬,২৩৬ কোটি টাকা। কর্পোরেট কর ফাঁকির পরিমাণই ৫০%। এগুলি ছিল রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি, অবৈধ লেনদেন, এগুলি কোটি কোটি টাকা। যেমন ধরুন গত বছর যে মতিউর ছাগলকাণ্ড, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাহেব যদি এখনও জেলে, নতুন করে এবছর আবার আলোচিত নাম হয়ে গিয়েছে যে শহীদুল সাহেব। তো এতে গেলো রাজস্ব বড় কর্তা রাঘব বোয়াল, কিন্তু ছোট আকারে যারা রাজস্ব সৈনিক থেকে সিপাহী থেকে আরম্ভ করে সহকারী রাজস্ব কর্মকর্তা এদের মাঝে যারা আছে তারাও তো অবৈধ লেনদেনের মাধ্যমে অনেক টাকা কামাই করে। এই যে অনাদায়ী রাজস্ব এবং যে রাজস্ব ঘাটতি, তা পূরণ হয় কীভাবে? বিদেশি ঋণের মাধ্যমে। তাহলে এই বিদেশি ঋণ যখন আমরা করি, আমাদের জনপ্রতি মানে মাথা প্রতি রাজস্ব ঘাটতির টাকাটা আমাদের মাথা প্রতি আয়ের অর্জনের মাধ্যমে চলে যায়। তার মানে জনগণ কি পে করতে হয়? যত কিছু সব কিছু জনগণের উপর, ভোগান্তি জনগণের, কর দেওয়ার সময় জনগণ। আচ্ছা, আমরা কি এমন পারি না আমাদের ঘাটতি বাজেট না করে সমান সমান আমাদের আয় এবং ব্যয় সমান দেখিয়ে? তাহলে তো আমাদের রাজস্ব ঘাটতি হয় না। এছাড়া তো আরও একটি দিক আছে যে আমাদের যে সমস্ত খনিজ সম্পদ আছে বা বর্তমানে যে সমস্ত জায়গাগুলো ব্যবহৃত না, যেমন রেলওয়ে বিশাল জায়গা পড়ে আছে এবং দেশের বিভিন্ন জায়গায় সরকারি জমি পড়ে আছে, এই জমিগুলো যদি আমরা বিদেশের কোনো দেশকে এনে উন্নয়ন কাজে দেই, যেমন চায়না, মালয়েশিয়াতে আমরা দেখেছি চায়না অনেক প্রতিষ্ঠান গড়েছে, বিদেশিরা তো নিতে চায়, সেখানে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা তো তাদেরকে দিয়ে আমরা আয় করতে পারি এবং সেগুলি ঘাটতি বাজেট আমরা পূরণ করতে পারি। তাছাড়াও রাজস্ব কর্মকর্তাদের যে সমস্ত অবৈধ লেনদেনের মাধ্যমে তারা আয় করে, সেইখানে যদি আমরা নিয়ন্ত্রণ করে তাদেরকে অবৈধ লেনদেন করতে না দিয়ে আমরা করগুলো আদায় করতে পারি, তাহলে তো আমাদের ঘাটতি বাজেট আর থাকে না, তাই না? সরকার আসে, সরকার যায়, সবসময় একই রকম ঘটনা আমরা দেখতে পাই বিগত ৫৫ বছরে। তাহলে আমাদের যে সেক্রেটারিয়েট, আমাদের এই দক্ষ একজন সেক্রেটারি ২৫-৩০ বছর চাকরি করেন, এমনকি অনেক সময় দেখা যায় ২-৩ বার তাদেরকে নতুন করে পুনর্নিয়োগ দেওয়া হয় চুক্তিভিত্তিক। তাহলে তারা কি করেন? তাদের এক্সপিরিয়েন্স কি বলে বলুন তো দেখি? আমরা কি আমাদের জাতিকে ভালোবাসি না? আমরা কেন এরকম? তাহলে আমার মনে হয় এবছর এবং বর্তমান সরকার যেহেতু অনেক মেজরিটি নিয়ে এসেছে, তাদের ভাবনার সময় আছে। সরকার প্রধানকে যারা বোঝায় রাজস্বের ব্যাপারে, সেই সমস্ত অফিসার এবং কর্মচারী সবাইকে নিয়ে আমরা কি এমনটি পারি না যে আমাদের আয় এবং ব্যয়ের সমান সমান রেখে আমরা আমাদের দেশটিকে এগিয়ে নেব? আমরা পুরনো কাসুন্দি না ঘেঁটেও তো ইচ্ছে করলে পারি যে এবছর থেকে আমরা কোনো ঘাটতি বাজেট দেব না এবং আমরা কোনো কর আদায়রত কর্মচারীরা কোনো ধরনের কোনো অবৈধ লেনদেন করলে তা কঠোর হস্তে দমন করব এবং জাতিকে একটি সুন্দর বাজেট উপহার দেব। আসলে ইচ্ছে করলে সবই সম্ভব। যাই হোক, আমরা মনে করি যে ওর একটি অভ্যুত্থান হয়েছে, জাতির যে বাসনা, সেই বাসনা যেন পূরণ হয়, মানুষ যেন শান্তি পায় এবং সেটা যেন জাতীয় বাজেটেও তার প্রভাব পড়ে এবং সেভাবে দেশ সুন্দর গতিতে এগিয়ে যায়। আমরা আশা করব সেভাবে চলবে। তাই হোক সুন্দর বাজেট, জনবান্ধব বাজেট। বিশেষ করে গরিবের উপর, গরিব যারা আছে তাদের উপর তো করের বোঝা চাপিয়ে দিয়ে লাভ হবে না। তার গরিব তো এমনিই মরে, প্রতি বছর আমাদের মূল্য বেড়ে যায় প্রতি দ্রব্যের, তো দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য গরিবরা তো এমনি অতিষ্ঠ। তাই আমার মনে হয় গরিব জনসংখ্যার পরিমাণই আমাদের বাংলাদেশি ২০ কোটি জনগণের মধ্যে বেশি। তাদের দিক তাকিয়ে সরকার এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা জিনিসটা ভেবে একটি সুন্দর বাজেট প্রণয়ন করবেন আশা করি এবং সুন্দর বাংলাদেশে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।